মৃত্যু অজ্ঞতা মোর, আমি তার তরে, ক্ষণে ক্ষণে শিহরিয়া কাঁপিতেছি ডরে। এত ভালোবাসি বলে হয়েছে প্রত্যয়, মৃত্যুরে আমি ভালোবাসিব নিশ্চয়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে কলকাতায় অস্তনিমিত হলেন। তিনি চলে গেলেন অমৃতলোকে। বাঙালির রবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে কলকাতায় অস্তনিমিত হলেন এবং মানুষ কাঁদিয়ে, প্রকৃতিকে কাঁদিয়ে চলে গেলেন অমৃতলোকে। বাংলাদেশ টেলিভিশনের বিশেষ অনুষ্ঠান সৃজনী স্মৃতিতে রবীন্দ্রনাথ। আপনাদের স্বাগত জানাচ্ছি আমি তানজিনা তমা। রবীন্দ্রনাথ তার গানে প্রকৃতিকে নিছক পটভূমি হিসেবে দেখেননি। এখানে প্রকৃতির সাথে জীবনের যে সংযোগ, প্রকৃতির সাথে যে আধ্যাত্মিকতা, যে স্পন্দন আমরা অনুভব করি, তার সবটুকু উপাদান রবীন্দ্রনাথ প্রকৃতির গানে রেখে গেছেন। তাই প্রকৃতি নির্মলতা, প্রকৃতি প্রশান্তি, প্রকৃতি স্নিগ্ধ, এই রূপেই রবীন্দ্রনাথের গানে ধরা দেয়। তাই প্রকৃতির গান আমাদের স্নিগ্ধ করে, নির্মল করে, অন্তরে প্রশান্তি যোগায়। রবীন্দ্রনাথ ঠাকুর তার গানে ঋতু বৈচিত্র্য, মেঘ, বৃষ্টি, আলো, ফুল, বাতাস, প্রকৃতির বিভিন্ন উপাদানের অসাধারণ সব উপমা তুলে ধরেছেন। এবারে শুনব প্রকৃতির গান। আজ খেলা ভাঙার খেলা, আজ খেলা ভাঙার খেলা, খেলবি আয় 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 আয়, খেলা ভাঙার খেলা। সুখের বাসা ভেঙে, সুখের বাসা ভেঙে ফেলবি আয় 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 আয়, খেলা ভাঙার খেলা, আজ খেলা ভাঙার খেলা। মিলন মালার আজ বাঁধন তো টুটবে, ফাগুন দিনের আজ স্বপন তো ছুটবে। মিলন মালার আজ বাঁধন তো টুটবে, ফাগুন দিনের আজ স্বপন তো ছুটবে। উধাও মনের উধাও মনের পাখা মেলবি আয় 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 আয়, খেলা ভাঙার খেলা, আজ খেলা ভাঙার খেলা। হস্তগিরির ওই শিখর চূড়ে, ঝড়ের মেঘের আজ ধ্বজা উড়ে। হস্তগিরির ওই শিখর চূড়ে, ঝড়ের মেঘের আজ ধ্বজা উড়ে। কাল বৈশাখীর হবে যে নাচন, সাথে নাচুক তোর মরণ বাচন। কাল বৈশাখীর হবে যে নাচন, সাথে নাচুক তোর মরণ বাচন। হাসি কাঁদন হাসি কাঁদন পায়ে ঠেলবি আয় 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 আয়, খেলা ভাঙার খেলা, আজ খেলা ভাঙার খেলা। খেলবি আয় 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 আয়, খেলা ভাঙার খেলা। সুখের বাসা ভেঙে, সুখের বাসা ভেঙে ফেলবি আয় 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 আয়, খেলা ভাঙার খেলা।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিশাল সাহিত্য ভাণ্ডারের মধ্যে বড় জায়গা জুড়ে রয়েছে কবিতা। লিপিকা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত গদ্য কাব্যগ্রন্থ। এতে মোট ৩৯টি গদ্য কবিতা রয়েছে, যা তিনি ১৯১৮ থেকে ১৯২২ এর মধ্যে লিখেছেন। লিপিকার গল্পগুলো জীবনের গভীরতা, প্রকৃতি এবং মানবিক সম্পর্কের বিভিন্ন দিক অত্যন্ত কাব্যিকভাবে ফুটিয়ে তুলেছেন। লিপিকা মূলত গদ্যে লেখা হলেও তার প্রকাশভঙ্গি এবং তার ভাষা সবটাই খুব কাব্যিক। এবারে শুনব লিপিকা কাব্যগ্রন্থ থেকে কবিতা। এখানে নামল সন্ধ্যা। সূর্যদেব, কোন দেশে, কোন সমুদ্র পারে তোমার প্রভাত হলো? অন্ধকারে এখানে কেঁপে উঠছে রজনীগন্ধা, বাসুর ঘরের দ্বারের কাছে অবগুণ্ঠিতা নববধূর মতো। কোনখানে ফুটল প্রভাত বেলাকার কনক চাপা? জাগল কে? নিভিয়ে দিল সন্ধ্যায় জ্বালানো দ্বীপ, ফেলে দিল রাত্রে গাঁথা সেউতি ফুলের মালা। এখানে দরজায় একে একে আগল পড়ল, সেখানে জানলা গেল খুলে। এখানে নৌকো ঘাটে বাঁধা মাছি ঘুমিয়ে, সেখানে পালে লেগেছে হাওয়া। ওরা পান্থশালা থেকে বেরিয়ে পড়েছে, পূবের দিকে মুখ করে চলেছে। ওদের কপালে লেগেছে সকালের আলো। ওদের পারানির কড়ি এখনো ফুরোয়নি। ওদের জন্য পথের ধারে জানলায় জানলায় কালো চোখের করুণ কামনা অনিমেষে চেয়ে আছে। রাস্তা ওদের সামনে নিমন্ত্রণের রাঙা চিঠি খুলে ধরলে, বললে তোমাদের জন্যে সব প্রস্তুত। ওদের হৃৎপিণ্ডের রক্তের তালে তালে জয় ভেরি বেঁচে উঠল। এখানে সবাই ধূসর আলোয় দিনের শেষ খেয়া পার হলো। পান্থশালার আঙিনায় এরা কাঁথা বিছিয়েছে। কেউ বা একেলা, কারো বা সঙ্গী ক্লান্ত। সামনের পথে কি রয়েছে দেখা গেল না অন্ধকারে। পেছনের পথে কি ছিল কানে কানে বলা বলি করছে। বলতে বলতে কথা বেঁধে যায়, তারপরে চুপ করে থাকে। তারপরে আঙিনা থেকে উপরে তাকিয়ে দেখে আকাশে উঠেছে সপ্তর্ষি। সূর্যদেব, তোমার বামে এই সন্ধ্যা, তোমার দক্ষিণে ওই প্রভাত, এদের তুমি মিলিয়ে দাও। এর ছায়া ওর আলোটিকে একবার কোলে তুলে চুম্বন করুক। এর পূরবী ওর বিভাসকে আশীর্বাদ করে চলে যাক। সূর্যদেব, এদের তুমি মিলিয়ে দাও। রবীন্দ্রনাথ ঠাকুরের সকল কালজয়ী সৃষ্টির মধ্যে আরেকটি অন্যতম সৃষ্টি হলো নৃত্যনাট্য। রবীন্দ্রনাথ ঠাকুরের যে নৃত্যনাট্যগুলো অনেক বেশি লোকপ্রিয়তা পেয়েছে, তার মধ্যে চিত্রাঙ্গদা, চণ্ডালিকা, মায়ার খেলা, শ্যামা, সাপমোচন উল্লেখযোগ্য। এ সকল নাটকে বিষয়বস্তু পুরোপুরি নৃত্য ও সঙ্গীত নির্ভর। রবীন্দ্রনাথ নৃত্যের সাথে নাটকের এক গভীর সংযোগ ঘটিয়েছেন। তিনি নৃত্যনাট্যগুলোতে সমাজের যে প্রচলিত প্রথা, কুসংস্কার, ভেদাভেদ, জীবন সংগ্রাম, একজন নারীর আত্ম উপলব্ধি বা ক্ষমতায়ন তুলে ধরেছেন। অন্যদিকে প্রেম, আকাঙ্ক্ষা, ত্যাগ, বিচ্ছেদ সব কিছুর মধ্যে মানব প্রেমের যে জটিলতা, মানব মনের যে দ্বন্দ্ব, সবটাই এই নৃত্যনাট্যের মাধ্যমে তুলে ধরেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের অপূর্ব সৃষ্টি নৃত্যনাট্য চিত্রাঙ্গদা। চলুন দর্শক, এবারে চিত্রাঙ্গদার কিছু অংশ উপভোগ করি। মণিপুর রাজের ভক্তিতে তুষ্ট হয়ে শিব বর দিয়েছিলেন যে তাঁর বংশে কেবল পুত্রই জন্মাবে। তৎসত্ত্বেও যখন রাজকুলে চিত্রাঙ্গদার জন্ম হল, তখন রাজা তাকে পুত্ররূপেই পালন করলেন। রাজকন্যা অভ্যাস করলেন ধনুর্বিদ্যা, শিক্ষা করলেন যুদ্ধবিদ্যা, রাজদণ্ডনীতি। অর্জুন ১২ বর্ষ ব্যাপী ব্রহ্মচর্য ব্রত গ্রহণ করে ভ্রমণ করতে করতে এসেছেন মণিপুরে। তখন এই নাটকের আখ্যান আরম্ভ।
অহো কি দুঃসাহ স্পর্ধা, অর্জুনে যে করে অশ্রদ্ধা, সে কোনখানে পাবে তার আশ্রয়, অহো কি দুঃসাহ স্পর্ধা। পুরুষের বিতা করেছিল শিক্ষা, লোভে নাই মনোহরণের দীক্ষা। কুসুম ধনু অপমানে লাঞ্ছিত তরুণ তনু, অর্জুন ব্রহ্মচারী মোর মুখে হেরিল না নারী। ফিরাইল গেল ফিরে দয়া করো অভাগীরে, শুধু এক বরষের জন্যে পুষ্পলাবণ্যে মোর দেহ পাব স্বর্গের মূল্য, মারতে অতুল্য কুসুম ধনু অপমানে লাঞ্ছিত তরুণ তনু। তাই আমি দিনু মণিপুর রাজকন্যা, কান্ত হৃদয় বিজয়ে হবে ধন্যা। তাই আমি দিনু তাই আমি দিনু কি দেখি এ কে এলো মোর দেহে, পূর্ব ইতিহাস হারা। আমি কোন গত জন্মের স্বপ্ন, বিশ্বের অপরিচিত আমি। আমি নহি রাজকন্যা চিত্রাঙ্গদা, আমি শুধু এক রাত্রে ফোটা অরণ্যের পিতৃমাতৃহীন ফুল, এক প্রভাতের শুধু পরমায়ু, তারপরে ধূলিসজ্জা, তারপরে ধরনের চির অবহেলা। আমার অঙ্গে অঙ্গে কে বাজায় বাজায় বাঁশি, আমার অঙ্গে অঙ্গে কে বাজায়। আনন্দে বিষাদে মন উদাসী কে বাজায় বাজায় বাঁশি, আমার অঙ্গে অঙ্গে কে। তোমারেই যেন ভালোবাসিয়াছি শত রূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। রবীন্দ্রনাথ ঠাকুরের গানগুলো প্রেম, প্রকৃতি, ভক্তি ও দেশপ্রেম সহ বিভিন্নভাবে ধারক করে। তার প্রেম পর্যায়ের গানগুলোতে আবেগ, আকাঙ্ক্ষা, বিরহ, মিলন এবং প্রকৃতির সাথে প্রেমের সম্পর্ক বিভিন্ন বিষয়গুলো ফুটে উঠেছে। তার গানগুলোতে
প্রেমিকের হৃদয়ে প্রেমিকার জন্য যে গভীর অনুভূতি আকুতি রয়েছে তা প্রকাশ পায়। আবার বিরহে কাতরতা, গভীরতা ও আকুলতা অনুভব করা যায়। প্রিয় দর্শক, চলুন তেমনি একটি প্রেমের গান শুনে আসি। সুধা বচন সে সুখ পরশ অঙ্গে বাজিছে বাঁশি গো, সে সুধা বচন সে সুখ পরশ অঙ্গে বাজিছে বাঁশি। কথা ভেসে চলে আসে আকাশে কি মুখ জাগে, ওগো বাতাসে কি কথা ভেসে চলে আসে আকাশে কি মুখ জাগে। ওগো বন মর মরে নদীনীর ঝরে কি মধুর সুর লাগে, ফুলের গন্ধ বন্ধুর মতো জড়ায়ে ধরিছে গলে গো, ফুলের গন্ধ বন্ধুর মতো জড়ায়ে ধরিছে গলে। আমি কথায় ব্যথা সুখ ব্যাকুলতা কাহারো চরণ তলে জীবনী ছোনি আমার মন মানে না, দিন রজনী আমার মন মানে না। আমি কি কথা শুনিয়া তনু ভরিয়া পুলক রাখিতে নারী, ওগো কি ভাবিয়া মনে এ দুটি নয়নে উঠালে নয়ন বাড়ি, ওগো সজনী আমার মন মানে না, দিন রজনী
আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি কৌতূহল ভরে। রবীন্দ্রনাথ তার প্রতিভার বিস্ময়কর জাদুর স্পর্শে বাংলা সাহিত্যে সোনার ফসল ফলিয়েছেন। 1891 থেকে 1901 সালের মধ্যবর্তী সময়কাল পর্যন্ত রবীন্দ্রনাথ শিলাইদহের কুঠিবাড়িতে অবস্থান করেন। তখন তিনি যে সমস্ত বিখ্যাত কাব্য রচনা করেছেন সেগুলোর মধ্যে সোনার তরী অন্যতম। বাংলা ও বাঙালির জীবন এবং আত্ম অহমিকা থেকে মুক্তির আকাঙ্ক্ষায় সোনার তরী কাব্যের জন্ম। এটি তার অসংখ্য কালোত্তীর্ণ কাব্যের মধ্যে একটি। চলুন দর্শক, এবারে শুনে আসি সোনার তরী কাব্যগ্রন্থ দ্বৈত কণ্ঠে। গগনে গরজে মেঘ, ঘন বরষা, কুলে একা বসে আছি, নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা। ভরা নদী ক্ষুরো ধারা, খর পরশা, কাটিতে কাটিতে ধান এলো বরষা। একখানি ছোট ক্ষেত, আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। পরপারে দেখি আঁকা, তরু ছায়া মশি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা। এপারেতে ছোট ক্ষেত, আমি একেলা। গান গেয়ে তরি বে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ভরা পালে চলে যায়, কোনো দিকে নাহি চায়। ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ওগো তুমি কোথা যাও, কোন বিদেশে? বারেক ভিড়াও তরি কুলেতে এসে। যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও। শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে, আমার সোনার ধান কুলেতে এসে। যত চাও তত লও তরণী পরে, আর আছে আর নাই দিয়েছি ভরে। এতকাল নদী কূলে যাহা লয়েছিনু ভুলে, সকলই দিলাম তুলে থরে বিথরে। এখন আমারে লহ করুণা করে। ঠাঁই নাই ঠাঁই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। শ্রাবণ গগন ঘিরে, ঘন মেঘ ঘুরে ফিরে। শূন্য নদীর তীরে রহিনু পরি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। সোনার তরি। 1910 সালের 5 সেপ্টেম্বর প্রকাশিত হল রবীন্দ্রনাথ ঠাকুরের অমর গ্রন্থ গীতাঞ্জলি। কবিগুরু গীতাঞ্জলি লিখেছিলেন শিলাইদহ, শান্তিনিকেতন ও কলকাতায় বসে। 1912 সালে এই গ্রন্থটি ইংরেজি ভাষায় সং অফারিংস নামে অনুবাদিত হয়। 1913 সালে এই গীতাঞ্জলি কাব্যই তাকে এনে দেয় বাংলা সাহিত্যের প্রথম নোবেল পুরস্কার অর্জনের সম্মান। প্রিয় দর্শক, গীতাঞ্জলির কথা যখন এলোই, তখন গীতাঞ্জলি থেকে আমার নিজের একটি গান গাইতে ইচ্ছে করছে। আমি গীতাঞ্জলির অসম্ভব সুন্দর একটি সৃষ্টি, আজি ঝড়ের রাতে তোমায় অভিসার, পরাণ সখা বন্ধু হে আমার, গাইছি। আজি ঝড়ের রাতে তোমার অভিসার, পরাণ সখা বন্ধু হে আমার। আজি ঝড়ের রাতে তোমার অভিসার, পরাণ সখা বন্ধু হে আমার।
ঝড়ের রাতে তোমার অভিশাপ পরাণ সখা বন্ধু হে আমার। বাহিরে কিছু দেখিতে নাহি পাই, তোমার পথ কোথায় ভাবি তাই। বাহিরে কিছু দেখিতে নাহি পাই, তোমার পথ কোথায় ভাবি তাই। সুদূর কোন নদীর ধারে গহন বনের ধারে, সুদূর কোন নদীর ধারে গহন বনের ধারে গভীর কোন অন্ধকারে হতেছ তুমি পরাণ সখা বন্ধু হে আমার। আজি ঝড়ের রাতে তোমার অভিশাপ পরাণ সখা বন্ধু হে আমার। চিঠি পড়তে কার না ভালো লাগে। চিঠি মূলত মনের কথা প্রকাশ করে, আর তা যদি হয় স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, তাহলে চিঠি হয়ে ওঠে কাব্য। রবীন্দ্রনাথ ঠাকুরের দ্বারা লিখিত একটি বিখ্যাত পত্র সাহিত্যের নাম ছিন্নপত্র। এই চিঠিগুলি রবীন্দ্রনাথ ঠাকুর যখন জমিদারি কাজে বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছেন, যেমন শিলাইদহ, পতিশর, শাহজাদপুর, যেখানে যেখানে গেছেন তখনই বসে বসে লিখেছেন। ছিন্নপত্রের চিঠিগুলোতে রবীন্দ্রনাথ ঠাকুরের তৎকালীন সমাজের চিত্র, গ্রামীণ জীবন, নদীমাতৃক বাংলার প্রকৃতির বর্ণনা এবং ব্যক্তিগত অনুভূতি গভীরতা ফুটিয়ে তুলেছেন। এটি কেবল চিঠি নয়, সাহিত্যকর্ম হিসেবেও এর বিশেষ মূল্য রয়েছে। প্রিয় দর্শক, চলুন এবারে রবীন্দ্রনাথ ঠাকুরের ছিন্নপত্র থেকে একটি চিঠি পাঠ শুনে আসি। এই আঁকা বাঁকা ইছামতি নদীর ভিতর দিয়ে চলেছি। এই ছোট খামখেয়ালি বর্ষাকালের নদীটি, এই যে দুই ধারে সবুজ ঢালু ঘাট, দীর্ঘ ঘন কাশবন, পাটের ক্ষেত, আখের ক্ষেত, আর এই সারি সারি গ্রাম, এ যেন একই কবিতার কয়েকটা লাইন। আমি বারবার আবৃত্তি করছি এবং বারবারই ভালো লাগছে।
পদ্মার মতো বড় নদী এত বড় যে সে যেন ঠিক মুখস্থ করে নেওয়া যায় না। আর এই কেবল কটি বর্ষা মাসের দ্বারা অক্ষরগোনা ছোট বাঁকা নদীটি যেন বিশেষ করে আমার হয়ে যাচ্ছে। পদ্মা নদীর কাছে মানুষের লোকালয় তুচ্ছ, কিন্তু ইছামতি মানুষ ঘেঁষা নদী। তার শান্ত জলপ্রবাহের সঙ্গে মানুষের কর্মপ্রবাহের স্রোত মিশে যাচ্ছে। সে ছেলেদের মাছ ধরবার এবং মেয়েদের স্নান করবার নদী। স্নানের সময় মেয়েরা যে সমস্ত গল্পগুজব নিয়ে আসে সেগুলি এই নদীটির হাস্যময় কলধ্বনির সঙ্গে এক সুরে মিলে যায়। আশ্বিন মাসে মেনকার ঘরের পার্বতী যেমন কৈলাস শিখর ছেড়ে একবার তার বাপের বাড়ি দেখে শুনে যান, ইছামতি তেমনি সম্বৎসর অদর্শন থেকে বর্ষার কয়েক মাস আনন্দহাস্য করতে করতে তার আত্মীয় লোকালয়গুলির তত্ত্ব নিতে আসে। তারপর ঘাটে ঘাটে মেয়েদের কাছে প্রত্যেক গ্রামের নতুন খবর শুনে নিয়ে তাদের সঙ্গে মাখামাখি সখিত্ব করে আবার চলে যায়। সন্ধ্যা হয়ে এসেছে, আকাশ মেঘে অন্ধকার, গুরু গুরু মেঘ ডাকছে এবং ঝোড়ো হাওয়ায় তীরের বনো ঝাউগুলো দুলে উঠছে। বাঁশঝাড়ের মধ্যে কালির মতো অন্ধকার এবং জলের উপরে গোধূলির একটা বিবর্ণ ধূসর আলো পড়ে একটা অস্বাভাবিক উত্তেজনার মতো দেখতে হয়েছে। আমি ক্ষীণা লোকে কাগজের উপর ঝুঁকে পড়ে চিঠি লিখছি। উশৃঙ্খল বাতাসে টেবিলের সমস্ত কাগজপত্র উড়িয়ে ছড়িয়ে ফেলবার উপক্রম করছে। ছোট নদীটির উপরে ঘন বর্ষার সমারোহের মধ্যে একটি চিঠি লিখতে ইচ্ছা করছে। মেঘলা গোধূলিতে নিরালা ঘরে মৃদুমন্দ স্বরে গল্প করে যাবার মতো চিঠি, কিন্তু এটা একটা ইচ্ছা মাত্র। মনের এই রকম সহজ ইচ্ছাগুলি বাস্তবিক দুঃসাধ্য। সেগুলি হয় আপনি পূর্ণ হয়, নয় কিছুতেই পূর্ণ হয় না। তাই অনেক সময় যুদ্ধ জমানো সহজ, কিন্তু গল্প জমানো সহজ নয়। রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্য সংস্কৃতির বিভিন্ন শাখায় সোনালী ফলনের পাশাপাশি প্রবর্তন করেছিলেন নতুন নতুন ধারার। কবিগুরু একটি বিশেষ সত্তা ছিল নাটকে। তিনি ছিলেন একজন বিদগ্ধ নট ও নাট্যকার। রবীন্দ্রনাথ ঠাকুরের নাটকগুলোর বিষয়বস্তু বেশ বৈচিত্র্যময়। নাটকের সাথে গানের এক বিস্ময়কর মেলবন্ধন আমরা দেখতে পাই তার নাটকে, রবীন্দ্র নাটকে। তার লেখায় সমাজের নানা অসঙ্গতি, অসমঝোতা, কুসংস্কার তিনি তুলে ধরেছেন। রবীন্দ্রনাথ প্রকৃতির প্রতি অমোঘ এক ভালোবাসার টান অনুভব করতেন। তাই ঋতুচক্রের পালাবদল, প্রকৃতির বৈচিত্র্য এবং সৌন্দর্য তার নাটকে ফুটে উঠেছে। রবীন্দ্রনাথ ঠাকুর 1924 খ্রিস্টাব্দে লিখলেন তার কালজয়ী নাটক রক্তকরবী। চলুন দর্শক, এবারে রক্তকরবীর নাটকের একটি গান, পৌষ তোদের ডাক দিয়েছে আয়রে চলে আয় আয়, এবং তার সঙ্গে নৃত্য দেখে আসি। যক্ষপুরী, 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 এখানকার শ্রমিক দল মাটির তলা হইতে সোনা তুলিবার কাজে নিযুক্ত। এখানকার রাজা একটা অত্যন্ত জটিল আবরণের আড়ালে বাস করে।
পাচ্ছ রাজা? শুনতে পাচ্ছ? নন্দিন, শুনতে পাচ্ছি। কুঁদ ফুলের মালা গেঁথে পদ্ম পাতায় ঢেকে এনেছি। তুমি পড়ো। এ মালা আমাকে মানায় না রাজা, আমার মালা যে রক্ত করবীর। আমি পর্বতের চূড়ার মতো, শূন্যতাই আমার শোভা। কিন্তু সেই পর্বতের বুকেও ঝর্ণা ঝরে, তোমার গলাতেও মালা দুলবে। জাল খুলে দাও রাজা, আমাকে ভিতরে যেতে দাও। আসতে দেব না, যা বলবে শীঘ্র বলো, সময় নেই। শুনতে পাচ্ছ? দূর থেকে ওই গান ভেসে আসছে। কিসের গান? পৌষের গান। ফসল পেকেছে, কাটতে হবে, তারই ডাক। দেখছো না রাজা, পৌষের রোদ্দুর পাকা ধানের লাবণ্য আকাশে মেলে দিচ্ছে। তুমিও বেরিয়ে এসো না রাজা, তোমাকে মাঠে নিয়ে যাই। মাঠের বাঁশি শুনে শুনে আকাশ খুশি হলো, ঘরেতে আজকে রবে গো। খোলো খোলো দুয়ার খোলো, খোলো খোলো দুয়ার খোলো। মাঠের বাঁশি শুনে শুনে আকাশ খুশি হলো, ঘরেতে আজকে রবে গো। খোলো খোলো দুয়ার খোলো, খোলো খোলো দুয়ার খোলো। আমি মাঠে যাব? কোন কাজে লাগবো? মাঠের কাজ তোমার ওই যক্ষপুরীর কাজের চেয়ে অনেক সহজ। তাই তো বলছি রাজা, বেরিয়ে এসো, বেরিয়ে এসো রাজা। মাটির উপর পা দাও, পৃথিবী খুশি হয়ে উঠুক। তোমারও অসীমে প্রাণ মন লয়ে, যত দূরে আমি ধান। কোথাও দুঃখ, কোথাও মৃত্যু,
কোথা বিচ্ছেদ নাই। আসলেই আমাদের জীবন খুব সংক্ষিপ্ত, কোনো না কোনো একদিন নিশ্চিহ্ন হবেই আমরা। তাই কিছু মানুষ থাকে যারা কখনোই হারিয়ে যায় না বা কখনোই মলিন হয় না। রবীন্দ্রনাথও শিখছে এরকম। রবীন্দ্রনাথ আমাদের মাঝে থাকবেন, আছেন, এবং আমরা তাকে আশ্রয় করে বেঁচে আছি। একদম শেষটায় চলে এসেছি। খুব ভালো থাকবেন, আশা করছি আমাদের এই পুরো আয়োজন আপনাদের ভালো লেগেছে। সেই ভালো লাগার রেশ নিয়েই আজকের মতো বিদায় নিতে চাই। সঙ্গে থাকুন, ভালো থাকুন।